নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে এলাম আপনাদের জন্যে। আজকের এই গল্পটি একেবারে টান টান রুদ্ধশ্বাসে আপনাদের শুনতে হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। চলুন তাহলে শুরু করা যাক। আজকের গল্প বাতাবরণ। লিখেছেন সোমনাথ ভট্টাচার্য। গল্পটি 1981 সালের 11ই এপ্রিল দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। জায়গাটা সত্যিই খুব ভালো লাগছিল। নিবিড় ঝাউবন, প্রহরে প্রহরে বহুরূপীর মতো সমুদ্রের রং বদলানো, বসবাসের স্বাচ্ছন্দ্য, সব মিলিয়ে ক্ষোভ উদ্রেকের কোনো কারণই ছিল না। নতুন জায়গায় আসার প্রথম উত্তেজনা কেটে যাবার পর ছেলে মেয়ের উৎসাহ যে ঝিমিয়ে এসেছে খানিক, বিকাশ বুঝতে পারছিল। সেটা এখানকার নির্জনতার জন্যে। রেবার নিজের কোনো পছন্দ অপছন্দ নেই। বসবাসের মোটামুটি ব্যবস্থা, বিশেষ করে পরিচ্ছন্ন বাথরুম এবং নিরাপত্তার দিকটা বেশ শক্তপোক্ত বুঝে নিতে পারলেই স্বামী এবং ছেলে মেয়ের পছন্দ তারও পছন্দ। ছেলে মেয়েদের একঘেয়েমি কাটাবার জন্যে বিকাশ সামনের ফাঁকা রাস্তায় গাড়ি চালানো শেখাতে শুরু করে দিয়েছিল। মিলি মোটামুটি গাড়ি চালাতে জানে। বিকাশ ওর হাতে স্টিয়ারিং ছেড়ে পাশে শুধু সতর্ক হয়ে বসে থাকে। জয়ের বয়স 11, দিদির দেখা দেখি সে নাছোড়, প্রায় কোলে বসিয়ে মাঝে মধ্যে তার হাতে স্টিয়ারিং দিতে হয়। পরিকল্পনা ব্যর্থ হয়নি। মিলি জয় এই নতুন খেলায় বেশ মেতে উঠেছে। বিকাশ বুঝেছিল সামনের শনিবার পর্যন্ত দিব্য কাটিয়ে দেওয়া যাবে। কলকাতায় ফিরে রবিবারটা বিশ্রাম, সোমবার থেকে আবার কাঁধে জোয়াল। টুরিস্ট লজটা সুন্দর, অন্যরকম। কাঠের বাড়ি, অ্যাসবেস্টাসের চারচালা ছাদ, মোটা মোটা খুঁটির ওপর মাটি থেকে প্রায় 4 ফুট উঁচুতে 3টে 6 বিছানার ঘর। চারধার দিয়ে এঁকে মেঁকে চওড়া বারান্দা, সবুজ রং। একটু দূরে জলের ট্যাঙ্ক, নিচে পাম্পের ঘর। এখনও বিদ্যুৎ এসে পৌঁছয়নি। জেনারেটর চালিয়ে ট্যাঙ্কে জল তোলা এবং রাত্রে লজে আলোর ব্যবস্থা। সব কিছুতেই একটা সাময়িক ব্যবস্থার ছাপ। লজের সামনে রাস্তার ওধারে ডান দিক চেপে অনেকখানি জায়গা সাফসুত্র মাটি ফেলে সমান করে রাখা। বছর কয়েক আগে পূর্বতন মুখ্যমন্ত্রী নতুন টুরিস্ট লজের শিলান্যাস করে গেছেন। মেটাল রোড পেছন থেকে এসে টুরিস্ট লজ বের হয়ে আবার প্রধান রাস্তায় গিয়ে মিশেছে। সামনে রাস্তার ওপর বালিয়াড়ির ওপর ঘন ঝাউবন, তারপরে সমুদ্র, আদিগন্ত। দিনটাও মিঠে। কাল গভীর রাতে আশ্বিনের আকাশ ভেঙে হঠাৎ ঝরঝর বৃষ্টি। রাত্রের মধ্যেই বালি সব জল শুষে নিয়েছে। রোদের তেজও গায়ে বেঁধছে না। বাতাস বইছে সতেজ, ঝাউবনে হাওয়ার সনসন। বিকাশের দুঃখ লাগছিল, অথচ এসব ছেড়ে আজই তাদের চলে যেতে হবে। আজ বুধবার, শনিবার এখনও অনেক দূরে। ছেলে মেয়েদের এখনও জানানো হয়নি। রেবা এবং সে দুজনে ঠিক করে রেখেছে দুপুরের খাওয়া দাওয়ার পর জানানো হবে ওদের। বলা হবে বিকাশের একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে, আজই ফিরে যেতে হবে। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে 4টে নাগাদ বেরিয়ে পড়বে। 9টা নাগাদ বাড়ি। সৈকত হোটেলে এখন জানানো হবে না। 3টের সময় ওদের লোক বিকেলের চা দিতে আসবে, তখন তাকে কদিনের যা বিল হয়েছে আনতে বলা হবে। টুরিস্ট লজটা নিয়ে ভাবনা নেই। শনিবার পর্যন্ত তাদের বুকিং, পয়সা কড়ি মেটানোই আছে। বেরোবার ঘণ্টাখানেক আগে জানিয়ে দিলেই হবে তারা ঘর ছেড়ে দিচ্ছে, জায়গাটা আর ভালো লাগছে না, বোর করছে। রেবা এবং বিকাশ অত্যন্ত গোপনে, প্রায় রণকৌশল ঠিক করার মতো করে সমস্ত পরিকল্পনা করেছিল। প্রচ্ছন্ন কারণ একটি, তাদের নিরাপত্তা বিঘ্নিত। তারা এখানে থাকা আর স্বস্তিদায়ক মনে করতে পারছে না। তাদের মনে হচ্ছে ব্যক্তিবিশেষ বা তাদের সমগ্র পরিবারের ওপর যে কোনো দিক থেকে হামলা আসতে পারে। লজের সামনে বিকাশের মার্ক 4 অ্যাম্বাসেডর চারপায়ে দাঁড়িয়ে রোদে গা সেঁকছে। খোলা আকাশের তলায় কাল রাতের বৃষ্টি, সমুদ্রের হাওয়ার ঝাপটা সবটাই ওপর দিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই বিকাশ গাড়িতে উঠে বসেছিল।
ভেতরে ভেতরে বেশ নার্ভাস। আজই কলকাতায় ফেরা ঠিক? সব ঠিক আছে তো? বিপদের সময় অনেক মূল্যহীন আশঙ্কাই তো মনে হয়। অ্যাক্সেলেটারের ওপর পায়ের চাপ, দু আঙুলের মধ্যে চাবি। দুবারের বেশি 3বার চেষ্টা করতে হলো না, সমস্ত শরীর কাঁপিয়ে সে জেগে উঠল। বারান্দায় বেতের চেয়ারে বসে ভাবছিল বিকাশ। ভ্রু কোঁচকাল। আঙুলের ফাঁকে সিগারেটের মুখে অনেকখানি ছাই জমে। দৃষ্টি ঝাউবনের ওপরে আকাশের দিকে। হাইওয়ে পর্যন্ত প্রায় 100 কিলোমিটার রাস্তা নিয়েই ভাবনা। সরু রাস্তা, যদিও বেশি দিন আগে তৈরি নয়, কিন্তু এর মধ্যে অনেক জায়গায় বসে গেছে, পিচ উঠে খোয়া ইটের পরত বেরিয়ে পড়েছে। রাস্তা সারানোর তোড়জোড় চলছে। আসার সময় রাস্তার ধারে অনেক জায়গায় ইটের থাক, খোয়ার চৌবন্দি, টার বয়লার, খোয়ায় পিচ মেশানোর মেশিন পড়ে রয়েছে দেখেছে। হাইওয়েতে রাস্তাটা মেশার আগে বেশ চওড়া স্প্যানের একটা ব্রিজ, নিচে খাল। ব্রিজের ওপর থেকে হাইওয়ে দেখা যায়। ভাবনা হচ্ছিল গাড়ি বেশ আস্তে চালাতে হবে। এই রাস্তাটুকু পেরুতেই সময় খেয়ে যাবে। আসার সময় দিনের আলো ছিল, বরাবর রাস্তাটা বেশ খুঁটিয়ে দেখে এসেছে বিকাশ। হাইওয়েতে উঠে পড়তে পারলে আর দেরি লাগবে না বাড়ি পৌঁছতে। স্নান সেরে চুলে লম্বা করে চিরুনি টানতে টানতে রেবা বারান্দায় বেরিয়ে এলো। হাইওয়ে পর্যন্ত যেতেই বেশ সময় লাগবে না গো? 2 ঘন্টা 2.5-3 তো বটেই, যা রাস্তা। বিকাশ জবাব দিল ঠিক মতোই, কিন্তু ভাবছিল অন্য কথা। রেবা কি করে বুঝতে পারে? তার চিন্তা ঠিক এই মুহূর্তে কোন খাত দিয়ে বইছে অবলীলায় হদিশ করে কি করে? অনেকটা চিন্তা পঠন গোছের ব্যাপার। এটা কি গত 18 বছরের দাম্পত্য জীবন নির্বাহের নিট ফল, যা হর্ষদায়ক, সুখপ্রদ, পরম নির্ভরযোগ্য? বিকাশ ভাবল, সেও কি পারে না রেবাকে পড়তে? রেবার মতো অনায়াস এবং তীব্রভাবে না হলেও পারে, অনেকটাই পারে। মার্কেটে ঘুরতে ঘুরতে কোন শাড়িটা রেবার নজর কাড়বে আগে থেকেই আঁচ করতে পারে। বন্ধুপত্নীদের মধ্যে কার প্রসঙ্গ বা প্রশংসা রেবার কাছে না করাই সর্বাত্মকভাবে সমীচীন, সে কর গুণে বলে দিতে পারে। এমনকি ছেলে মেয়ে বড় হয়ে যাবার পরও 2বার নার্সিংহোম থেকে ঘুরে এসে কদাচিৎ নীলচাঁদের দিনে রেবার মিলনেচ্ছা বিকাশ অনায়াসে পড়ে ফেলতে পারে। কি ব্যাপার বলো তো? বিকাশ জিজ্ঞেস করল। সকাল থেকে আজ দেখছি না ওদের, চলে গেল নাকি? হ্যাঁ যাচ্ছে, রেবা তেতো গলায় বলল। ওই তো বসে রয়েছে। মুহূর্তে বিকাশ সজাগ হয়ে উঠল। কোথায়? রেবা চিরুনি থেকে ঝুড়ো চুল বার করতে করতে বলল, কালভার্টের ওপর। আমি পেছনের বারান্দায় কাপড় শুকোতে দিতে গেছিলাম। ড্যাব ড্যাব করে তাকালো। মিলি, জয় ওরা কোথায়? বিকাশ উদ্বেগ নিয়ে সোজা হয়ে বসে এদিক ওদিক খুঁজল। গান শুনছে। একটু আগেই তো টেপ রেকর্ডার আর একটা গ্রাউন্ড সেট নিয়ে ঝাউবনে ঢুকলো দুজনে। কাছেই আছে কোথাও। বিকাশ শোনার চেষ্টা করলো। ঝাউবনে বেশ হাওয়ার মধ্যে দিয়ে শুনতে পেল ঝাউবনে শুয়ে শুয়ে ভাই বোনে মেহেদি হাসানের গজল শুনছে। উদ্বেগ কাটল। রেবার পাশ কাটিয়ে ঘরে ঢুকলো বিকাশ। পেছনের বারান্দায় বেরুতে যাচ্ছিল, থমকে গেল। ঘরের ভেতর থেকে জানলা দিয়ে দেখল। রেবা ঠিকই দেখেছে, কালভার্টের ওপর বসে আছে দুজনে। এদিকেই ফিরে রয়েছে। ভালো করে দেখার জন্য বিকাশ টেবিলের ওপর থেকে জয়ের দূরবীনটা তুলে নিল। ফোকাস অ্যাডজাস্ট করলো। বিকাশ ঘরের ভেতর অন্ধকারে ওরা দেখতে পাচ্ছে না। দূরবীনের ভেতর থেকে ওরা এখন বিকাশের মুখোমুখি। দুজনের পরনেই প্রিন্টেড লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি। লম্বা লম্বা চুল হাওয়ায় বেসামাল। গালের প্রায় শেষ পর্যন্ত নেমে আসা জুলফি, ঝুলে পড়া গোঁফ, হাতের স্টিলের বালায় রোদ ঠিক রচ্ছে। বেশ লম্বা শরীর দুজনেরই। একসময় হয়তো ভালোই চেহারা ছিল। শরীরের উপর অবিরাম অত্যাচার, অমিতাচারের জন্য এখন রুক্ষ, চোয়াড়ে। দুজনেরই সন্ধানী দৃষ্টি বারবারই ট্যুরিস্ট লজের এই ঘরটি এবং সংলগ্ন বারান্দার উপর ঘুরে ঘুরে যাচ্ছে। বিকাশ বুঝতে পারল না এই মুহূর্তে ওদের খর দৃষ্টি কাকে খুঁজে বেড়াচ্ছে। মিলিকে? মিলির নবীন উদ্ভিন্ন যৌবনকে? না তাকে, আদালতে প্রধানত যার সাক্ষ্যে ওদের 2 বছর জেলের ঘানি ঘোরাতে হয়েছিল? বছর 5 আগের ঘটনা। কল্যাণী টিবি হাসপাতালের একটা টেন্ডার ছিল, 1,10,000 টাকার কাজ। দুর্গাপুর উন্নয়ন প্রকল্পে তখন সব মিলিয়ে প্রায় 30 লাখ টাকার কাজ চলছে বিকাশের। বেশ দমবন্ধ অবস্থা। তবু কল্যাণীর কাজটার উপর বিকাশ ঝুঁকেছিল অন্য কারণে।
আগেই কল্যাণীর এ ব্লকে 40 ফুট রাস্তার ধারে 6 কাঠার কর্নার প্লট কেনা ছিল। ভেবেছিল কাজটা হাতাতে পারলে সিমেন্ট রড কিনতে হবে না, ঝর্তি পড়তি মাল দিয়ে দিব্য একটা বাড়ি ফাঁদতে পারবে। রিটায়ার্ড লাইফে সেন্ট্রাল ক্যালকাটার হাই রাইজ ফ্ল্যাট থেকে মাঝে মাঝে কল্যাণীতে এসে কদিন বসবাস করে একঘেয়েমি কাটিয়ে যাবে। পাকা একটা বন্দোবস্ত হয়ে রইল। টেন্ডারটা অবশ্য বিকাশ পায়নি, অনেক বিলো রেট পড়েছে। তার নিচে আরও 4 জন সফল টেন্ডারার মডার্ন কনস্ট্রাকশনের হরিহর হোড়, বিকাশের পূর্ব পরিচিত হোড় ছাড়ল না। আরও কয়েকজনকে সঙ্গী করে নিজের গাড়িতে বাড়ি নিয়ে তুলল। একটা পার্টি মতন হলো, কিছু পান এবং ভোজন। বিকাশের তাড়া ছিল কলকাতা ফিরতে হবে, নিজের গাড়ি নেই, সারাই করতে গ্যারেজে, ট্রেনে ফিরবে। পেটে বোতল দুয়ে হিমশীতল ভল্লুক হজমের আমেজ, মাঝে মাঝে সফেন উদ্গার। কল্যাণীর প্রশস্ত ফাঁকা রাস্তায় মধ্য গ্রীষ্মের সন্ধ্যাকালীন বাতাসের হাহা। স্টেশন পর্যন্ত হেঁটেই যাবে স্থির করে বিকাশ পা চালালো। এই ব্লকের কাছাকাছি এসে মনে বড় মায়া জন্মালো। কতদিন আগে জমিটা কিনেছে, দূরদেশে বোর্ডিংয়ে রাখা ছেলের মতো জমিটা উদম আকাশের তলায় পড়ে পড়ে রোদ জল খাচ্ছে। শেষবার এসে দেখে গেছে তাও 2 বছর হলো। 2 বছর বাদে একবার বাপের মুখটা অন্তত দেখুক। সন্ধে ঘোর হয়ে এসেছে। জমির কাছে যাবার আগেই দুপাশ থেকে দুজনে এসে বন্ধুর মতো কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। ভদ্রভাবে বলছি, যা আছে বার করুন, ঝামেলা করলে ঝাড় দেব। যা দেখবার বিকাশ তার মধ্যে দেখে নিয়েছিল। বালাপরা হাতে ঝকঝকে ছোড়া একটা উদ্গার আসছিল, কষ্টে চাপড়ো। বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে পার্স বার করে দিল, শিকো রেস্ট ওয়াচ। আংটিটা খুলুন। এইখানে এসে বিকাশ একটু ইতস্তত করেছিল। সোনার জন্যে নয়, পাথরটার জন্যে। রক্তমুখী নীলা, শনি নিচস্থ বলে জ্যোতিষীর পরামর্শে ধারণ করেছিল। কাজ দিচ্ছিল অসাধারণ। খুলুন তাড়াতাড়ি। স্বর বেশ কর্কশ। বিকাশ আংটি খুলে দিল। সন্ধ্যার অন্ধকারে মাঠের মধ্যে মিলিয়ে গেল ওরা। স্টেশনে এসে শুনল বেলা 2টো নাগাদ নৈহাটির কাছে ডাউন লাইনে একটা মালগাড়ি পা হড়কেছে। ডাউন লাইন বন্ধ। মালগাড়ি তোলার কাজ শুরু হয়েছে। গাড়ি ছাড়তে এখনও ঘন্টা 3 প্ল্যাটফর্মে বেশ ভিড়। দুপুরে ডাউন কল্যাণী লোকাল প্ল্যাটফর্ম জুড়ে দাঁড়িয়ে একটা ফাঁকা কামরা দেখে বিকাশ উঠে বসেছিল। আংটিটার জন্য কষ্ট হচ্ছিল, বিশেষভাবে পাথরটার কথা মনে পড়ে। রিস্টওয়াচ, পার্সে শতখানিক টাকার কথা প্রায় ভুলেই গেছিল, কিন্তু পাথরটা। অন্য রক্তমুখী নীলা যদি কাজ না দেয়। দারুণ স্যুট করেছিল। ঝিমুনি মতন আসছিল, হাতে হাত পড়াতে ধর্মর করে উঠে বসল। আরে আপনি এখানে? আর আমি 3 বার আপনাকে এখান দিয়ে খুঁজে গেছি। মডার্ন কনস্ট্রাকশনের হোড়। আপনার নাকি ছিনতাই হয়েছে? বিকাশ অবাক। আপনি জানলেন কি করে? আরে মশাই, থানার ওসি ফোন করেছিলেন, আপনার নাম করে জিজ্ঞাসা করলেন চিনি নাকি। মাস্তান দুটো ধরা পড়েছে, ওদের কাছ থেকে আপনার জিনিসপত্র পাওয়া গেছে। মানি ব্যাগে আপনার ভিজিটিং কার্ড থেকে আপনার প্রফেশন জেনে বার্ডস অফ দ্য সেম ফেদার হিসেবে আমার বাড়িতে ফোন। খবর পেয়ে একটা চান্স নিলাম, যদি আপনাকে স্টেশনে ধরতে পারি। চলুন এখন, ছেলে দুটোকে আইডেন্টিফাই করবেন, জিনিসপত্র দেখে লিস্ট করে দেবেন। বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমার। বিকাশ উত্তেজিত হয়ে উঠেছিল। রক্তমুখী নীলা লিভিংস্টোন? তা নইলে এমন কখনো কেউ শুনেছে যে ছিনতাই ধরা পড়েছে এবং তাও পুলিশের হাতে? পুলিশই খবর করে খুঁজে পেতে তাকে স্টেশন থেকে নিয়ে যাবার ব্যবস্থা করেছে। আর ট্রেনের গোলমাল ঠিক আজই এই সময়। এতক্ষণ তার তো শিয়ালদা পৌঁছে যাওয়ার কথা। আংটিটা একবার হাতে নেবার জন্য বিকাশ ব্যাকুল হয়ে উঠেছিল। এ তার পাথর, একমাত্র তারই। তার জন্যেই এই বিশেষ পাথরটা সৃষ্টি করে টুপ করে আকাশ থেকে পৃথিবীর বুকে ফেলে দিয়েছেন অলমাইটি। গাড়িতে যেতে যেতে খানিকটা হোড়ের মুখে আর খানিকটা থানার ওসির মুখে শুনেছিল বিকাশ। বেশ কিছুদিন ধরে জাল পেতে রেখেছিল পুলিশ। অনেক দিন ধরেই অভিযোগ আসছিল ছেলে দুটোর নামে। সারাদিন মোটরসাইকেল দাবড়ে বেড়ায়, এ অঞ্চলে নতুন মুখ দেখলে ভয় দেখিয়ে ছিনতাই, রাস্তায় মেয়েদের সামনে অশালীন আচরণ, মদের দোকানের ধারে মদ দেবার জন্য জুলুম, ওয়াগন ব্রেকিং, এমনকি কল্যাণীর মাঠে ঘাস কাটতে আসা ঘেঁষুড়ে মেয়েদের মুখ চেপে পাশের ফাঁকা বাড়িতে টেনে তোলার কানাঘুষো পর্যন্ত। প্রভাবশালী লোকের ছেলে দুজনেই। একজনের বাবার কাঁচরাপাড়ায় মোটর গ্যারেজ, পেট্রোল পাম্প, 8খানা লরি এবং বাস। ছেলেটাও আইআইটি থেকে পাশ করে বেরোনো। আর একজনের বাবা তো নামকরা ডাক্তার এই অঞ্চলে। ফ্যামিলিতে 2 জন ম্যাজিস্ট্রেট, নিজেও গ্র্যাজুয়েট ছেলেটা। পুলিশ সব জেনেও চুপচাপ ছিল। এখন স্থানীয় এমএলএ, মিনিস্ট্রি লেভেল থেকে চাপ দেওয়াচ্ছে।
আপনি কি মনে করেন ওরা অভাব থেকে এসব করেছে? ওসি ভদ্রলোক কড়া ধাতের। আসলে এরা যে ঠিক কী করবে বুঝে উঠতে পারছে না, এক্সাইটমেন্ট খুঁজছে। বিকাশ আমতা আমতা করে পুঁথি পড়া বিদ্যে জাহির করার মতো বলতে গেল, নিউ জেনারেশন, জেনারেশন গ্যাপ, ওসব বুঝি টুঝি না মশাই। ওসি যেন বিকাশকেই ধমকে উঠে বললেন, সব থার্ড ডিগ্রির কেস। হাত পায়ে জয়েন্টগুলো খুলে দাও, সারা জীবন লুঙ্গি পরে চায়ের দোকানে বসে খবর কাগজ পড়ে যাবে। চেনেন এদের? লক আপ থেকে এনে দাঁড় করালো দুজনকে। বিকাশ শিউরে উঠল। ইতিমধ্যেই পুলিশ বানিয়ে রেখেছে। সারা মুখ ফুলো, কালশিটের দাগ, একজনের শার্ট ছেড়ে ফালা ফালা, আদুর পিঠে দাগড়া দাগড়া দাগ। বাড়িতে রেবার কাছে ব্যাপারটা চেপে যাবার চেষ্টা করেছিল বিকাশ। রাত্রি খাবার টেবিলে ধরা পড়ে গেল। অবাক হয়ে রেবা জিজ্ঞেস করলো, তোমার আংটি? বলতেই হলো। রেবা ধমক ধমক শুরু করে দিল। কী দরকার ছিল অজানা জায়গায় সন্ধ্যের সময় যাওয়ার? যদি ছুরি টুরি মারতো, ও অলুক্ষণে জমি বেচে দেব। তারপর কয়েকবার রানাঘাট কোর্ট পর্যন্ত দৌড়ঝাঁপ, সরকারি সাক্ষী, শনাক্তকরণ, যথেষ্ট বেগার দেওয়া, একমাত্র সুফল রক্তমুখী নীলার পুনরাগমন। শনিবার দেখে কালীঘাটের মন্দিরে শোধনান্তে শুদ্ধাচারে অনামিকায় ধারণ। স্নানের পোশাক পরে মাথায় টুপি বাঁধতে বাঁধতে মিলি বাথরুম থেকে বেরিয়ে এলো। চলো বাপি, চলো। সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে রেবা উল বুনছে। সমুদ্রের নোনা জলে স্নান করলে ওর শরীর জ্বালা করে, এখানে এসে একদিনও সমুদ্রের জলে পা ডোবায়নি। বারান্দা থেকে গলা তুলে বলল, চটি পরে নাও, বালি তেতে উঠেছে। জয় আগেই নেমে গেছিল, ওদের জন্য অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছিল। পরনে লাল রঙের শর্টস, খালি গা। বিকাশের পেছন পেছন মিলি বারান্দায় বেরিয়ে এলো। রেবা বেশ খুঁটিয়ে মেয়েকে দেখল। মিলির গায়ের রঙের সঙ্গে ঘিয়ে রঙের সাঁতারের পোশাক দারুণ ম্যাচ করেছে। ছেলে মেয়ে দুজনেই ভাগাভাগি করে বাবা এবং মায়ের চেহারার আদল পেয়েছে। মিলি পেয়েছে মার গায়ের রং আর বাবার লম্বা শরীরের কাঠামো, কাটা কাটা চোখ মুখ। 15 বছর বয়স, অনায়াসে 2 বছর বাড়িয়ে বলা যায়। জয়ের বয়স 11, ময়লা রং, মার মতো বড় বড় চোখ। বেশি ঝাপাঝাপি করবে না, উঠে আসবে তাড়াতাড়ি। ইস, নিচ থেকে মিলি মার দিকে তাকালো। পাক্কা 2 ঘন্টা চান করবো আজ। 2 ঘন্টা, 2 ঘন্টা। জয় একটা পাতা শুদ্ধ ঝাউ গাছের ডাল মাথার উপর তুলে নাচাতে নাচাতে মাকে রাগাতে লাগলো। না, রেবা কড়া ধমক দিল। বিকাশ মাথার তালুতে সুগন্ধি তেল থাবড়াতে থাবড়াতে ব্যাপারটা উপভোগ করছিল। রেবাকে ঠান্ডা করতে বলল, আমি তো সঙ্গেই যাচ্ছি, তুমিও তো করছো কেন? সকালে যখন আগে পিছে রাস্তা ডিঙিয়ে ঝাউবনে ঢুকছে, পেছন থেকে রেবা বলল, একটু নজর রেখো, আমি এদিকটা দেখছি। ইঙ্গিতপূর্ণ কথা। বিকাশের সঙ্গে চোখে চোখে কথাও হয়ে গেল। বিকাশ বুঝল রেবা বলছে স্নান করতে গিয়ে বিকাশ যদি দেখে ছেলে দুটো স্নান করছে, যেন ছেলে মেয়ের একদম কাছাকাছি থাকে। রেবা এদিকটায় নজর রাখছে, ইতিমধ্যে স্নান করতে না গেলে ছেলে দুটোর গতিবিধির ওপর। বিচে বিশেষ লোকজন নেই, জনাকয়েক রয়েছে, সবাই স্থানীয়। জেলেদের ছেলেরা জলে হুটোপাটি করছে, দূরে কটা নৌকো, 3-4 জন মাটিতে পাতা জাল মেরামত করছে ঘাড় গুঁজে। সতর্ক দৃষ্টি চারিদিকে বুলালো বিকাশ। সমুদ্রের তীর বা পাড়ের ঝাউবন, গতকাল যেখানে বসে ওদের গাঁজার কলকে টানতে দেখেছে, দেখতে পেল না। আজ বেশ ঢেউ, হাওয়া দিচ্ছে ঝাপটা দিয়ে। বিকাশ হাওয়ার ভেতর দিয়ে গলা তুলে সাবধান করল, বেশি দূরে যেও না। দুজনে ততক্ষণে কোমর জলে নেমে মুখোমুখি দাঁড়িয়ে হাত ধরাধরি করে ঢেউয়ের তালে তালে ঝাঁপানো শুরু করেছে। বিকাশ খানিকক্ষণ স্নান টান করে ঢেউ ছুঁই তীরে এসে বসেছে। এভাবে বসে থাকতে খুব ভালো লাগছিল বিকাশের। মাঝে মাঝে এক একটা ঢেউ সামনে ছড়ানো পায়ের উপর দিয়ে প্রায় গলা পর্যন্ত ডুবিয়ে উপরে উঠে যাচ্ছে, আবার নামার সময় হুড়হুড় করে টেনে নিয়ে যেতে চাইছে। হাতের আঙুল গোড়ালি নোঙরের মতো বালিতে গিথে বিকাশ সামলাচ্ছে নিজেকে। তাড়া দিল ছেলে মেয়েদের, আর নয়, ওঠো এবার। আর 5 মিনিট বাপি। এর আগে অন্তত 5 মিনিট করে সময় দিয়েছে বিকাশ। খানিকক্ষণ অপেক্ষা করে নিজেই পাড়ে উঠে দাঁড়ালো। উঠে পড়ো, মা রাগ করবে এবার। ওরা উঠে এলো। মিলি তোয়ালে দিয়ে জয়ের হাত পা মুছে দিচ্ছে। মিলি মাথার টুপি খুলে ফেলেছে, এক ঢাল রেশমের মতো চুল ঘাড় কাত করে ঝুলিয়ে আঙুল যা দিয়ে ঝাড়াচ্ছে। বিকাশ হঠাৎ দেখল মিলি অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। জয়ের কাছ থেকে তোয়ালেটা ছিনিয়ে নিয়ে শরীর ঢাকছে। মাথার মধ্যে কোথায় একটা ক্লিক শব্দ হলো। পাড়ের দিকে তাকালো বিকাশ। পাড়ের ওপর রাস্তা আটকে দাঁড়িয়ে ওরা দুজন, নির্নিমেষ নির্লজ্জ দৃষ্টিতে সোজা তাকিয়ে রয়েছে এদিকে। একটু থমথমে সময়। বিকাশ সহজ হবার চেষ্টা করে বলল, চলো চলো, রোদ্দুরে দাঁড়িয়ে থাকে না।
আগে বিকাশ, পেছনে মিলি, ডান হাতে জয়কে গায়ের সঙ্গে প্রায় লেপ্টে নিয়েছে। মাথা নিচু, সারা মুখে রক্ত এসে জমেছে। ওরা একইভাবে দাঁড়িয়ে, রাস্তা ছেড়ে দাঁড়াবার ব্যস্ততা নেই কোনো। যখন মাত্র হাত কয়েক দূরত্বের মধ্যে এসে পড়েছে, একজন বলল, এই রাস্তা ছেড়ে দাঁড়া না শালা, তোর বাপের রাস্তা পেয়েছিস, পাবলিক যাবে কি করে? সামান্য সরে যেন অনুগ্রহ করে জায়গা ছেড়ে দিল। কোনো রকমে প্রায় গলে বেরিয়ে যাওয়ার মতো জায়গা। পায়ের তলার বালির মতো সমস্ত রক্ত তেতে উঠেছে টের পেল বিকাশ। দুপাশে দুজন থামের মতো দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে হাত বাড়িয়ে হাত টেনে ধরতে পারে। বিকাশ নিঃশব্দে ফাঁকটুকু দিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল, পেছন পেছন গায়ের সঙ্গে লেপ্টে মিলি আর জয়। এর মধ্যেই চান হয়ে গেল আজ। খানিকটা এগিয়ে গিয়ে বিকাশ শুনতে পেল কথাটা। ইঙ্গিত বুঝতে দেরি হলো না, মিলির উদ্দেশ্যে বলা। তাতে কি? একজন বাজার চালু গানের সুর নকল করে গেয়ে উঠল, দেখা হবে ঝাউবনেতে। কান টান গরম হয়ে উঠেছে। বিকাশ জানে তার দিক থেকে সামান্যতম প্রতিবাদ ওরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে তার উপর। জয় দিদির হাত থেকে ছাড়া পেয়ে চলতে চলতে বারবার পেছন ফিরে ছেলে দুটোকে দেখছে। বিকাশ নিষ্ফল আক্রোশে বালির ওপর লাথি মারার ভঙ্গিতে চলতে চলতে ধমক দিল, কি দেখছো কি? এগিয়ে যেতে পারছো না? রেবা টেবিলে খাবার সাজিয়ে বসে। সৈকত হোটেল থেকে যে ছেলেটা খাবার নিয়ে আসে বাসনপত্র নিয়ে যাবার জন্য বারান্দায় অপেক্ষা করছে। রান্নাবান্না ভালোই হোটেলটার। বুঝে নিয়েছে বিকাশের ফ্যামিলির রুচি পছন্দ। জেনেছে পয়সার ব্যাপারটা কোনো সমস্যাই নয়। আজ নোনা এবং মিঠে জলের মাছের পদই দিয়েছে 3 রকম। বেশ তৃপ্তি করে খেতে খেতে জানলা দিয়ে বিকাশ দেখল ছেলে দুটো স্নান সেরে সৈকত হোটেলে ফিরে যাচ্ছে। দুজনেরই দৃষ্টি শটান এ ঘরের দিকেই। স্কাউন্ড্রেল! বিকাশ মাছের কাঁটা চুষতে চুষতে হিস করে উঠল, চাপকে পিঠের চামড়া তুলে দিতে হয়। রেবা জানলার দিকে পিছন ফিরে বসেছে, ফিরে তাকালো না। মাথা নিচু করে মুখে গ্রাস তুলতে গিয়ে থামল। সেই অবস্থাতেই ভ্রু তুলে বিকাশের দিকে চোখ রাখল। মিলি একবার জানলার বাইরে তাকিয়ে খাবার প্লেটে বৃষ্টি নামালো। জয় বিকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কার চামড়া বাপি? তারপর বিকাশের দৃষ্টি অনুসরণ করে চেয়ার ছেড়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে রাস্তা দেখে বলল, কেন বাপি? তুমি খাও তো, বকবক করতে হবে না। রেবা ধমক লাগালো, আর একটা মাছ নাও। গত শনিবার বিকাশ যখন সপরিবারে এখানে এসে পৌঁছল, তখন রাজকীয় আড়ম্বরে সূর্যাস্তের আয়োজন সারা আকাশ জুড়ে। আকাশে ছিটে ফোটা মেঘ ছিল, শেষ শরতের আকাশে থাকে যেমন। হাওয়া নেই, নিস্তব্ধ ঝাউবন, নিথর প্রশান্তি চারিদিকে। জয় জিজ্ঞেস করেছিল, সমুদ্রটা কোন দিকে বাপি? ফ্যান্টাস্টিক! চারিদিকে মুগ্ধ দৃষ্টিতে দেখতে দেখতে মিলির গলা বুঝে এলো। রেবা হেসে উঠেছিল, কালই তো বলবে কলকাতা ফিরে চলো, জায়গাটা কি নির্জন। কিরে মিলি? টুরিস্ট লজের বারান্দায় দাঁড়িয়ে ফুল্ল মুখে মিলির দিকে তাকিয়ে বিকাশ বলেছিল, 7 দিন থাকতে পারবি তো? ফর লাইফ! বিকাশ আর রেবা দুজনেই হেসে উঠেছিল। টুরিস্ট লজের ম্যানেজার বিকাশের দিকে মোটা খাতা এগিয়ে দিয়ে বললেন, একেবারে 7 দিনের বুকিং নিয়ে এসেছেন? কেন বলুন তো? বিকাশ লিখতে লিখতে বলল, কিছু ভয়টয় আছে নাকি মশাই? না না, তা নয়, খুব নির্জন তো, ভালো লাগবে। এখন তো সিজন নয়, আপনারাই শুধু থাকছেন লজে। গার্ড থাকে রাত্রে, ফরেস্ট ডিপার্টমেন্টের কয়েকজনও রাত্রে বারান্দায় শোয়, আমিও থাকি। টুরিস্ট লজে সব কিছুই ভালো লাগলো সকলের। ধপধপে সাদা বিছানা চাদর থেকে চমৎকার কাঁচের গ্লাসটা পর্যন্ত। বাথরুম দেখে এসে রেবা ফাইনাল মত জানালো, চলবে। অসুবিধা দুটো, গ্যারেজ নেই, মার্ক 4কে আকাশের তলায় কাটাতে হবে, আর ট্যুরিস্ট লজে খাবার ব্যবস্থা নেই। খাবারের ব্যবস্থা এখানকার একমাত্র স্থায়ী হোটেল সৈকত। সিজন টাইমে অনেক হোটেল গজিয়ে ওঠে, মাটির দেওয়াল, খড়ের চাল, আলকাতরা মাখানো দরজা জানলা, সার সার চৌকি, নড়তে চড়তে বাজনা বাজে। এখন সব বন্ধ, মালিকরা মাঠে চাষের কাজ করছে। লজের ম্যানেজার জানালেন, অসুবিধে নেই, সৈকত হোটেলে মোটামুটি সবই পাওয়া যাবে, বললে খাবার দাবার সবই ওরা লজে পৌঁছে দিয়ে যাবে। সপরিবার বেড়াতে বেড়াতে সৈকত হোটেলটা দেখে এলো বিকাশ। যতটা খারাপ হবে ভেবেছিল তার থেকে বহুগুণ ভালো। হোটেলের মালিক বেশ অমায়িক। বিকাশ রেবার সঙ্গে আলোচনা করে নিল, ব্রেকফাস্ট আর প্রয়োজন মতো চা কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দিলেই চলবে। সকাল এবং রাত্রের খাবার হোটেলে এসেই খেয়ে যাবে, এইটুকু তো পথ। কালভার্টের ওধারেই টুরিস্ট লজ, খানিকটা হাঁটাহাঁটি হবে। ফেরার পথে রেবা বলল, দেখেছো, সব ঘর বন্ধ, একজনও বোর্ডার নেই।
শুনলে না এখন অফ সিজন? বিকাশ বলল। ভালোই হলো, সকলের পুরো সেবাটাই তুমি একা ভোগ করবে। পরদিন দুপুরে বাইরে আশ্বিনের চড়া রোদ। বেশ খানিকক্ষণ বিছানায় ঘুমোবার ব্যর্থ চেষ্টা করে বিকাশ উঠে পড়ল। আলোর মধ্যে তার ঘুম হয় না। ট্যুরিস্ট লজের জানলায় কাঁচের শাসি, পর্দা নেই। ওপাশের খাটে রেবা ঘুমোচ্ছে। সিগারেট ধরিয়ে বারান্দায় বেরিয়ে এসে দেখল মিলি বেতের চেয়ারে পা তুলে বসে সিনেমার পত্রিকা পড়ছে। ওদিকের বারান্দা থেকে ক্রিকেটের ধারা বিবরণী ভেসে আসছে। মিলি উঠে গেল। চেয়ারে জুত করে বসে বিকাশ পত্রিকাটা তুলে নিল, পাতা উল্টে দেখতে লাগলো। চশমা নেই, পড়তে অসুবিধে হচ্ছে। বাইরে দুপুর ম্লান হয়ে এসেছে। ওদিকের বারান্দায় রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে মিলি উদাস চোখে ঝাউবনের উপরে আকাশের দিকে তাকিয়ে। বিকাশ উঠে পায়ে পায়ে এগিয়ে গেল। এখানে ভালো লাগছে না না রে? মিলি চমকে উঠল। কেন বাপি? এই লোকজন নেই, নির্জন। না না, তা কেন? তোমার ভালো লাগছে তো? বিকাশ বুঝলো নীলি নিজেকে লুকোচ্ছে। জানে ব্যবসার জন্য তাদের বাবাকে কি পরিশ্রম করতে হয়। নাওয়া খাওয়ার ঠিক নেই, কলকাতার বাইরে দৌড়াদৌড়ি, একটা ছুটির দিন পর্যন্ত নেই। সুযোগ পেয়ে আর কটা দিন নিরিবিলিতে বিশ্রাম নিতে এসেছে। আসলে বিকাশের যদি ভালো লাগে, মিলি নিজের ভালো না লাগাকে নীরবে সহ্য করতে প্রস্তুত, করে যাবেও। আমারও ভালো লাগছে। জয় ধারাভাষ্য দিতে দিতে ক্লান্ত, পাশে এসে দাঁড়ালো। আমি ঢেউ এলেই এমনি করে লাফিয়ে উঠি। বিকাশ ভাবল, আর কি চাই, আর কি চাই লাইফে? ঘরে সমমর্মী স্ত্রী, ফুটফুটে ছেলে মেয়ে, তারা তার সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিতে পারে অনায়াসে। ফ্লারিশিং বিজনেস, 4টে ব্যাংকে অ্যাকাউন্ট, লকারে গয়না ইত্যাদির সঙ্গে বন্ড সার্টিফিকেট, বেশ কিছু ভালো শেয়ার, সেন্ট্রাল কলকাতায় হাই রাইজ ফ্ল্যাট বাড়িতে 3 কামরার ফ্ল্যাট 8 তলায়। বিকাশের স্বয়ং সম্পূর্ণ পৃথিবী। আর কি চাওয়ার থাকতে পারে? ঠিক এই সময়ে লজের পেছন থেকে ঝড়ের বেগে ছুটে আসা মোটরসাইকেলের গর্জন শুনেছিল বিকাশ। মোড় নিয়ে যখন টুরিস্ট লজের কাছে এসেছে তখন শব্দে লজের কাঠের বাড়ি কেঁপে উঠল। জানলার কাঁচের শাঁসিতে ঝনঝন শব্দ বাজল। ঝাউবনে ঢোকার রাস্তার সামনেই চোখে পড়ার মতো সাইনবোর্ড, কোনো প্রকার যানবাহন ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা। মোটরসাইকেল নোটিশ বোর্ডের সামনে থামল। ইঞ্জিন চালু রয়েছে, নতুন বুলেট। আরোহী 2 জন, পরনে উপযোগী পোশাক, পায়ে অ্যাঙ্কেল বুট, জ্যাকেট, চোখে স্ট্র্যাপ বাঁধা চশমা, হেলমেট পর্যন্ত। পেছনের জনের পরনে কালো জ্যাকেট, হলুদ হেলমেট। যে চালাচ্ছে তার টকটকে লাল জ্যাকেট, সাদা হেলমেট। নোটিশ পড়া হলো। বিকাশ, মিলি, জয় সকলে বারান্দায় দাঁড়িয়ে দেখছে। ম্যানেজার কোনো টুরিস্ট এসেছে ভেবে নিজের অফিস থেকে বেরিয়ে এলেন। বিকাশ যথেষ্ট কৌতূহল নিয়ে অপেক্ষা করছিল ওরা কি করে দেখার জন্য। নোটিশ বোর্ডটাকে দারুণ তাচ্ছিল্যে দেখে নিয়ে মোটরসাইকেল আবার গর্জন করে উঠল। মোড় নিয়ে ঝাউবনে ঢুকল। বিকাশ ভাবল, এই এক অদ্ভুত প্রবণতা এসেছে ইয়াং জেনারেশনের মধ্যে। আইন ভাঙার মধ্যেই যেন উল্লাস, সমস্ত সুখ, সমস্ত আনন্দর সারোৎসার ওই তার ভেতরেই লুকিয়ে আছে। ওরা যে ভেতরে ঢুকলো, বিকাশ বেশ ক্ষোভ নিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করল। একটু দাঁড়িয়ে থাকুন। ম্যানেজার ঠোঁটে রহস্যময় হাসি এনে বললেন, মজা দেখতে পাবেন। জয় গা ঘেঁষে দাঁড়ালো। কি মজা হবে বাপি? ঝাউবনে পুলিশ লুকিয়ে আছে, ধরবে ওদের? বিকাশও বুঝে উঠতে পারছে না। এটুকু বুঝেছে মোটরসাইকেলের শব্দ অন্যরকম শোনাচ্ছে, অনেকটা গোঙানির মতো। তারপর শব্দ একেবারেই থেমে গেল। আবার ঝাউবনের হাওয়ার শনন। বিকাশ বুঝল এবার নিজের রক্ষার ব্যবস্থা প্রকৃতি নিজেই করে রেখেছে। বালির দাঁতে ওদের মোটরসাইকেলের চাকা কামড়ে ধরেছে। ওদের তাচ্ছিল্যের এমন সমুচিত শাস্তি পেতে দেখে স্বস্তি বোধ করল বিকাশ। একটু পরেই ঝাউবন থেকে বেরিয়ে এলো 2 জনে। মোটরসাইকেলের উপর হুমড়ি খেয়ে পড়ে ঠেলতে ঠেলতে। মাথায় হেলমেট, চোখের চশমা সমস্ত খোলা। পিছে রাস্তার ওপর মোটরসাইকেল তুলে দাঁড় করিয়ে 2 হাতের ঝাপটায় পোশাকের বালি ঝাড়তে লাগলো। মুখে অশ্রাব্য ভাষা। বিকাশ স্পষ্ট দেখতে পেল ওদের এবার। ভ্রু কুঁচকে উঠল। চেনা চেনা মনে হচ্ছে। বাবা, কি শব্দ! রেবা এসে পাশে দাঁড়ালো। বিকাশের মুখের দিকে একবার তাকিয়ে বলল, চেনো নাকি? চেনা লাগছে, ঠিক ধরতে পারছি না। বিকাশ অন্যমনস্কের মতো বলল, চা দিতে বলো। আলস্যের ভঙ্গিতে রেবা চেয়ারে গিয়ে বসল।
কি একটা বলছে বা করছে ওরা। মিলি বেশ শব্দ করে হেসে উঠল। ওরা এদিকে তাকালো। বিকাশ দেখল নিষ্পলক চোখে দেখছে তাদের, খুঁটিয়ে দেখছে। বিকাশ বুঝতে পারছিল না কাকে দেখছে ওরা, মিলিকে, তাকে, না তাদের সকলকে। মিলি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বিকাশের আবারও মনে হলো খুব চেনা মুখ, অথচ মনে পড়ছে না। পরাজয় লজ্জা এড়াবার জন্যই যেন ওরা হঠাৎ খুব তৎপর হয়ে উঠল। হিন্দি সিনেমার হিরোর মতো লাফিয়ে মোটরসাইকেলের সিটে উঠে বসল। অ্যাক্সেলেটারের মোচড়ে হাসি অট্টহাসি হয়ে চারিদিকে কাঁপিয়ে তুলল। মোটরসাইকেলের গতি নিল, জয়ের চোখে মুগ্ধতা। মিলি বোধহয় ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকিয়েছিল। পেছনের জন পেছনে তাকিয়ে মোটরসাইকেলের শব্দের ওপর গড়া তুলে গান গেয়ে উঠল, মুড়মুড়কে না দেখ মুড়মুড়কে। বিকাশ দাঁতে দাঁত চাপল। রাস্কেল। বিকাশ আর রেবা বেশ মন্থরভাবে বিচে হাঁটছিল, ভাই বোন অনেকটা এগিয়ে। তখন ভাটা, সমুদ্রে জল অনেক নেমে গেছে, সন্ধে হয়ে এলো প্রায়। রেবা তার চিন্তা পঠনের অবিশ্বাস্য দক্ষতার নজির রাখলো আবার। কি গো, ছেলে দুটোকে চিনে উঠতে পারলে? হাঁটতে হাঁটতে বিকাশ সামান্য হাসল। মনে হচ্ছে পেরেছি। তাহলে আর অত দুশ্চিন্তার কি আছে? বিকাশ ভাবল, বলবে রেবাকে? ছেলে দুটোর পরিচয় জানিয়ে দেবে? ঠিক হবে ব্যাপারটা? রেবা ভয় পেয়ে যাবে না তো? বিকাশ নিজে এখনো নিঃসংশয় নয়, ভুল হতে পারে, আরও কাছ থেকে দেখা দরকার। 7-5 ভাবতে ভাবতে বলে ফেলল। রেবা থমকে দাঁড়ালো, দু চোখে ভয় মেশানো বিস্ময় নিয়ে বলল, যা, না হওয়ারই বা কি আছে? বিকাশ বলল, ওরাও হয়তো আমাদের মতো বেড়াতে এসেছে, দেখা হয়ে যাওয়াটা কোইন্সিডেন্স। রেবা গম্ভীর হয়ে উঠেছে হঠাৎ, চিন্তান্বিতভাবে বলল, কোথায় উঠেছে বলো তো? বিকাশ ভেবে বলল, লজে যখন ওঠেনি তখন সৈকত হোটেলে, আর জায়গা কোথায়? ও বাবা, রেবা বলল, তাহলে রাত্রে ওখানে খেতে যাব না, লজে খাবার পাঠিয়ে দিতে বলল। ধুস, তোমার কি মাথা খারাপ হলো নাকি? ওরা ওদের মতো রয়েছে, আমরা আমাদের মতো, মিটে গেল। বিকাশ রেবাকে অভয় দিতে চাইল, আর তাছাড়া এখনও আমি শিওর নই, যাদের মনে করছি তারা নাও হতে পারে। পাঞ্জাবির পকেটে দুহাত দিয়ে বিকাশ হাঁটছিল অভ্যাস মতো। অনুভব করল রেবা সজোরে তার বাহু আঁকড়ে ধরল। বিকাশ রেবার মুখের দিকে তাকিয়ে দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। ছেলে দুটো বীজ ধরে এদিকেই হেঁটে আসছে। এমন কিছু আলো মরে যায়নি যে চিনতে অসুবিধে হবে, একটা আশঙ্কায় বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল। মিলি জয় অনেকটা এগিয়ে গেছে, ওদের প্রায় সামনেই। দেখলো মিলি হঠাৎ জয়কে নিয়ে খানিকটা জলের দিকে নেমে গেল। বুকের ভিতর থেকে বুক চাপা প্রশ্বাস বেরিয়ে এলো বিকাশের। ওরা এদিকেই আসছে, প্রতি পদক্ষেপে নিকটতর হচ্ছে। রেবা বিকাশের কাছে ঘেঁষে এলো। নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে। ঠিক সামনে এসে ওরা দাঁড়িয়ে পড়ল। শরীর হঠাৎ শক্ত হয়ে উঠেছে, স্নায়ু টান টান। বিকাশ টের পেল। ম্যাচ আছে? একজন শটান বিকাশের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, দুর্বিনীত ভঙ্গি। বিকাশ নিঃশব্দে পকেট থেকে লাইটার বার করে দিল। একজন সিগারেট ধরাচ্ছে, আর একজন স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। বিকাশ অনুভব করল তাকেও যেন চিনিয়ে নিতে চাইছে। লাট্টু মালতো। যে সিগারেট ধরাচ্ছিল লাইটারটা কয়েকবার জেলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ফেরত দিল। সঙ্গীর দিকে তাকিয়ে বলল, চলবে? কি দেখছিস শালা, লাইফে জেন্টলম্যান দেখিস নি? ওরা চলে গেল। রেবা খানিকক্ষণ বাদে ফিসফিস করে জিজ্ঞাসা করল, চিনতে পারলে? বিকাশ কথা বলল না, ঘাড় নেড়ে সম্মতি জানালো। ছিনতাই করা ছেলে দুটো? বিকাশ আবারও ঘাড় নাড়ল। খানিকক্ষণ নিঃশব্দে পথ হাঁটা। ঝাউবনের ভেতর দিয়ে লজে যাবার রাস্তার মোড় প্রায় এসে গেছে। ছেলে মেয়ে ওদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। রেবা বলল, ছেলে দুটো তো তোমায় নাও চিনতে পারে। সম্ভাবনা কম। বিকাশের মনের বোঝা হালকা করার জন্য হেসে বলল, এই 5 বছরে আমার চেহারায় এতটা পরিবর্তন হয়নি যে চিনতে অসুবিধে হবে, ভুঁড়ি বাড়া আর চুল পাকার ব্যাপারটা যদি না ধরা যায়। তারপর গত 2 দিনে বিকাশ এবং রেবার স্নায়ুর ওপর চাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ওরাও যেন ক্রমশই বেপরোয়া হয়ে উঠেছে। যখন তখন মোটরসাইকেলের বিকট গর্জন তুলে টুরিস্ট লজটাকে বেড় দিয়ে ঘোরা। ঠিক
বিকাশরা যখন সমুদ্রে স্নানে যাবে তখনই ওদেরও স্নানের সময় হয়। রাস্তায় বিচে বেড়াবার সময় নানান মন্তব্য, বেশিরভাগই মিলিকে উদ্দেশ্য করে। অনেক সময় বিকাশকে তাচ্ছিল্য করে। রেবা, জয় ওরাও বাদ নেই। সৈকত হোটেলে খেতে যাওয়া বন্ধ করবার পর যেন ব্যাপারটা আরও বেড়েছে। ছেলে মেয়েদের সামনে উপেক্ষা দেখিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে বিকাশ, রেবা। বিকাশ জানে ভেতরের ব্যাপারটা না জানলেও মিলি বেশ অস্বস্তি অনুভব করছে, বাবা মার উৎকণ্ঠা বুঝতে পারছে। আর জয়ের হাজার প্রশ্ন, ওরা এটা বলল কেন, ওরকম করছে কেন, ওটা কি খারাপ কথা? বিকাশ রেবা একান্তে আলোচনা করে দেখেছে বেশ কয়েকবার কেন এ ধরনের আচরণ করছে ওরা, উদ্দেশ্য কি? বিকাশের উপর প্রতিশোধ নিতে চায়? বিকাশ ভাবে, প্রতিশোধের প্রশ্ন আসছে কোথা থেকে? তোমরা পুলিশের হাতে ধরা পড়েছ, মার খেয়েছ, জেল খেটেছ তোমাদেরই কৃতকর্মের জন্যে। চিন্তাই না করলে বিকাশ কিছু সাক্ষী বা শনাক্তকরণের দায়িত্ব নিত না। আইন বহির্ভূত কাজ করেছ, আইন মোতাবেক তোমাদের শাস্তি হয়েছে। এখানে বিকাশের ভূমিকা কি? তারপর ভেবেছে কী ধরনের প্রতিশোধ ওরা নিতে পারে। তাকে শারীরিকভাবে আক্রমণ, মিলিকে জড়িয়ে কোনো গণ্ডগোল পাকিয়ে তোলা, বা রেবাকে নিয়ে, নাকি এখানে বসবাসের দিনগুলো স্নায়ুচাপ এবং উৎকণ্ঠায় নষ্ট করাতেই ওদের প্রতিশোধ স্পৃহাটা সীমাবদ্ধ। জয়কে যদি ওরা কিছু করে? রেবার গলা কেঁপে উঠেছিল। আর কি নাকি? বিকাশ গলায় জোর আনার চেষ্টা করে বলেছিল, জঙ্গলে রাজত্বে আছি নাকি? আইন নেই? কিছু হয়ে যাবার পর আইন নিয়ে কি ধুয়ে খাবো? খুব বেড়ানো হয়েছে, কলকাতায় ফিরে চলো। পুলিশের সাহায্যের কথাও ভেবেছে বিকাশ। মাইল দুয়েক দূরে একটা ছোট মতন পুলিশ ফাঁড়ি আছে, তাদের খবর দেবে। কি লাভ? পুলিশ নিশ্চয়ই বিকাশের পরিবারকে রক্ষা করার জন্য সশস্ত্র রক্ষী পাঠাবে না, এসে সরাসরি ছেলে দুটোকে হাতকড়া পরিয়ে নিয়েও যাবে না। খুব জোর ওদের গতিবিধির উপর একটু নজর রাখবে, কি একবার এসে শাসিয়ে টাসিয়ে চলে যাবে। তারপর পুলিশ চলে গেলে হয় ওরা ভয় পাবে, নয়তো আরও বেপরোয়া উদ্দাম হয়ে উঠবে। ওদের মতো চোট খাওয়া দাগিরা দ্বিতীয় রাস্তাটা ধরবে বলেই বিকাশের বিশ্বাস। হোটেলে খেতে যাওয়া বন্ধ করাতে ইতিমধ্যে ওরা বুঝে নিয়েছে সপরিবারে বিকাশ ভীত সন্ত্রস্ত। তবু রেবার কথা মতো এখান থেকে চলে যাবার ব্যাপারটা বিকাশ মেনে নিতে পারছিল না মন থেকে। ভয়ে পালানোর মতো দাঁড়ায় ব্যাপারটা, পৌরুষে লাগছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় সমস্ত আবহাওয়া চরমে উঠল। এক টান টান কি হয় মুহূর্তে এসে থামলাম। শুনছিলেন রোমাঞ্চকর গল্প বাতাবরণ। গল্পটি অন্যান্য গল্পের তুলনায় একটু দীর্ঘ হওয়ায় দুটি পর্বে ভাগ করে শোনাবো আপনাদের। আজ শুনলেন প্রথম পর্ব। এর দ্বিতীয় পর্বটি আপনারা এই চ্যানেলেই পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি যদি প্রেস করে রাখেন, তাহলে অবশ্যই আমি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। অথবা রিসাইটেশন অ্যান্ড মোর ইউটিউবে টাইপ করে সার্চ করলেও গল্পটি আপনারা পাবেন, দ্বিতীয় পর্ব। গল্পটি দ্বিতীয় পর্ব আপলোড করার পর প্রথম পর্বের ডেসক্রিপশন বক্সেও আমি দ্বিতীয় পর্বের লিঙ্কটি দিয়ে দেব। নিশ্চয়ই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয় পর্ব শোনার জন্য। আমিও খুব শিগগিরই এই দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। ততদিন সবাই খুব ভালো থাকুন। নমস্কার।